বাংলার এক শান্ত সবুজে ঘেরা গ্রাম শালবনপুর। চারদিকে ধানের ক্ষেত, সরু কাঁচা রাস্তা, পুকুর পাড়ে তালগাছ, আর সন্ধে নামলেই মসজিদ থেকে ভেসে আসা আজানের সুর। বাইরে থেকে দেখলে গ্রামটা যেন এক শান্ত ছবির মতো, কিন্তু সেই নীরবতার আড়ালে ছিল এক অদৃশ্য ভয়, এক প্রভাবশালী নাম, চেয়ারম্যান সাহেব। গ্রামের বিচার, সালিশ, জমিজমার ফয়সালা, এমনকি কার ঘরে কখন সুখ দুঃখ নেমে আসবে, সবকিছুর ওপর যেন তারই ছায়া। মানুষ তাকে সম্মান করত, কিন্তু সেই সম্মানের ভেতর মিশে থাকত ভয়েও। তার ৩ সন্তানের মধ্যে সবচেয়ে আদরের ছিল ছোট মেয়ে সায়রা। রূপে, গুণে, পড়াশোনায় সব দিক থেকেই সেই ছিল আলাদা। শহরে কলেজে পড়ত, আধুনিকভাবে চলাফেরা করত, আত্মবিশ্বাস নিয়ে কথা বলত। গ্রামের অনেক মেয়েই তাকে আদর্শ মনে করত। কিন্তু মানুষের জীবনে সব ভুল বাইরে থেকে দেখা যায় না। শহরে পড়াশোনার সময় এক ধনী পরিবারের ছেলের সঙ্গে সায়রার সম্পর্ক গড়ে ওঠে। শুরুটা ছিল ভালোবাসা, বিশ্বাস আর ভবিষ্যতের স্বপ্নে ভরা। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কই একদিন তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াল। যখন সায়রা কাঁপা গলায় জানাল যে সে মা হতে চলেছে, ছেলেটি ঠান্ডা স্বরে বলেছিল, এখনই সব সম্ভব না সায়রা, আমার পরিবার এটা কখনো মেনে নেবে না। সেই একটি বাক্যই সায়রার পৃথিবী ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। খবরটা যখন বাড়িতে পৌঁছাল, চেয়ারম্যান সাহেব যেন আগুন হয়ে উঠলেন। তার চোখে মেয়ের কষ্টের চেয়ে বড় হয়ে দাঁড়াল নিজের মান সম্মান, পরিবারের নাম, সমাজের মুখ। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হল, ঘটনাটা গোপন রাখা হবে। সায়রাকে শহরের এক হাসপাতালে রাখা হল, লোকচক্ষুর আড়ালে। আর মনের গভীরে তৈরি হতে লাগল এক নিষ্ঠুর পরিকল্পনা। অবশেষে সেই রাত এল। শহরের এক নির্জন হাসপাতালে জন্ম নিল এক ফুটফুটে ছিলে শিশু। পৃথিবীতে এসেই সে জোরে কেঁদে উঠল। কিন্তু সেই কান্না মায়ের বুক স্পর্শ করল না। সায়রা মুখ ফিরিয়ে শুয়ে রইল। চোখে জল থাকলেও ঠোঁটে কোনো শব্দ ছিল না। শুধু তার মা শিশুটির নানি শেষ মানবিকতার তাড়নায় কাঁপা হাতে নিজের গলার ছোট্ট সোনালি লকেটটি খুলে নবজাতকের গলায় পরিয়ে দিলেন। লকেটের ভেতরে ছিল তাদের বংশের পুরনো এক নীরব পরিচয়, এক নীরব পরিচয়। রাত গভীর হলে চেয়ারম্যানের বিশ্বস্ত এক লোক শিশুটিকে কাপড়ে জড়িয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। শহরের অন্ধকার গলিপথ পেরিয়ে এক নির্জন ডাস্টবিনের পাশে এসে সে শিশুটিকে রেখে দিল। আকাশে হালকা বৃষ্টি পড়ছিল। চারদিকে কুকুরের ডাক, বাতাসে ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ, আর সেই নবজাতক কাঁদছিল, যেন পৃথিবীকে জিজ্ঞেস করছিল, আমি কি দোষ করেছি? ঠিক সেই সময় হাট থেকে বাড়ি ফিরছিলেন এক গরিব কৃষক, রহিমউদ্দিন। সারা দিনের ক্লান্তি নিয়ে ভেজা পথে হাঁটতে হাঁটতে হঠাৎ কান্নার শব্দ শুনলেন। প্রথমে থেমে গেলেন, তারপর ডাস্টবিনের পাশের কাপড়ের পুটলিটা নড়তে দেখে এগিয়ে গেলেন। কাপড় সরাতেই বুক কেঁপে উঠল তার। ইয়া আল্লাহ, এ যে একটা বাচ্চা! এক মুহূর্ত দেরি করলেন না তিনি। শিশুটিকে 2 হাতে তুলে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে নিলেন। ঠান্ডায় কেঁপে থাকা ছোট্ট শরীরটা নিজের গামছা দিয়ে ঢেকে ফিসফিস করে বললেন, ভয় পাস না বাবা, তুই আর একা না। ডাস্টবিনের পাশ থেকে কুড়িয়ে আনা সেই নবজাতককে নিয়ে রহিমউদ্দিন যখন ঘরে ফিরলেন, তখন রাত অনেক গভীর। দরজা খুলে আমেনা বেগম প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিলেন, কিন্তু কাপড়ে মোড়া শিশুটির কাঁপতে থাকা ছোট্ট মুখটা দেখার পর তার বুকের বহু বছরের শূন্যতা যেন এক মুহূর্তে ভরে উঠল। নিজের সন্তান না হয়েও সেই হয়ে উঠল তাদের জীবনের সবচেয়ে আপন ধন। শিশুটির নাম রাখা হল সন্ধান, কারণ সে যেন তাদের নিঃসন্তান জীবনের বহুদিনের খোঁজের উত্তর হয়ে এসেছিল। মাটির ঘর, সীমিত আয়, অল্প খাবার, সবকিছুর মাঝেও সন্ধান কখনো ভালোবাসার অভাব বুঝতে পারেনি। রহিমউদ্দিন মাঠে কাজ করে, হাটে ধান বেচে, কখনো দিনমজুরি করে সংসার চালাতেন। আর আমেনা বেগম নিজের অল্পে স্বল্পে বাঁচা জীবনের মধ্যেও সন্ধানের জন্য যত্নের কোনো কমতি রাখতেন না। পুরনো কাপড় কেটে জামা বানাতেন, রাতে জ্বর এলে কোলে তুলে বসে থাকতেন, আর ঘুম পাড়ানোর সময় কানে কানে বলতেন, তুই আমার বুকের ধন বাবা, আল্লাহ তোকে ভালো মানুষ করুক। ছোটবেলা থেকেই সন্ধান ছিল অন্যরকম, শান্ত, গভীর, মনোযোগী।
অন্য বাচ্চারা যেখানে দৌড়ঝাঁপে ব্যস্ত সেখানে সে চুপচাপ বসে আকাশের তারা দেখত, মাটিতে কাঠি দিয়ে অক্ষর লিখত কিংবা স্কুলের বই হাতে নিয়ে বারবার পড়ত। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর খুব দ্রুতই সে সবার নজর কাড়ল। অল্পদিনের মধ্যেই শিক্ষকরা বুঝে গেলেন এই ছেলেটার মধ্যে আলাদা কিছু আছে। একদিন প্রধান শিক্ষক রহিমউদ্দিনকে ডেকে বললেন, রহিম, তোমার ছেলে খুব মেধাবী, ঠিকমতো পড়াইতে পারলে অনেক দূর যাইব। সেই দিন থেকে রহিমের ভেতরে নতুন এক স্বপ্ন জন্ম নিল। তিনি ঠিক করলেন দারিদ্র্য তাকে থামাতে পারবে না। তিনি নিজের প্রয়োজন কমালেন, কিন্তু ছেলের বই খাতা, স্কুলের ফি, পরীক্ষার খরচ কিছুতেই পিছিয়ে গেলেন না। আমেনাও নিজের শখ আহ্লাদ ভুলে ছেলের জন্য সঞ্চয় করতে লাগলেন। তাদের কাছে সন্ধান শুধু ছেলে ছিল না, ছিল ভবিষ্যৎ। প্রাথমিক বিদ্যালয় শেষ করে সন্ধান শহরের এক ভালো স্কুলে ভর্তি হল। সেখানেই প্রথম সে বুঝতে পারল সমাজ শুধু মেধা দেখে না, মানুষের পোশাক, টাকা, পরিবার, পরিচয় সবকিছু দিয়েই বিচার করে। গ্রামের সস্তা জামা, পুরনো ব্যাগ আর লাজুক চোখ নিয়ে যখন সে নতুন স্কুলে ঢুকল, তখন অনেকেই তাকে দেখে হাসল। ওই যে গ্রাম থেকে আসছে, এই ছেলে নাকি ভালো পড়ে, জুতোটা দেখছস? হা হা হা। সন্ধান মুখ নিচু করে সব শুনত, কারো সঙ্গে তর্ক করত না, কারণ সে জানত তার উত্তর মুখে নয়, কাজে। কিছুদিনের মধ্যেই পড়াশোনায় নিজের যোগ্যতার প্রমাণ দিতে শুরু করল সে। গণিত, বাংলা, ইতিহাস যে বিষয়ই হোক, ক্লাসের শিক্ষক প্রশ্ন করলে তারই হাত সবার আগে উঠত। পরীক্ষার খাতায় নম্বরও আসত সবার ওপরে। যারা একসময় তাকে নিয়ে হাসত, তারাই এখন অবাক হয়ে তাকিয়ে থাকত। কিন্তু সম্মানের সঙ্গে সঙ্গে জন্ম নিতে লাগল আরেক ধরনের কটূক্তি। একদিন স্কুল ছুটির পর করিডোরে দাঁড়িয়ে সে শুনে ফেলল কয়েকজন বলছে, শুনছস, ও নাকি আসল বাপমায়ের না, কুড়িয়ে পাওয়া নাকি, তাই তো চেহারাও আলাবা লাগে। এই কথাগুলো তীরের মতো এসে বিঁধল তার ভেতরে। সে চুপচাপ বাড়ি ফিরল। সেদিন রাতে ভাতের থালা সামনে রেখেও তার খেতে ইচ্ছে করছিল না। আমেনা বেগম বিষয়টা বুঝতে পেরে কাছে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, এত চুপচাপ কেন? অনেকক্ষণ নীরব থেকে সন্ধান ধীরে জিজ্ঞেস করল, মা, আমি কি তোমাদের নিজের ছেলে? এই প্রশ্নটা শুনে আমেনার বুক কেঁপে উঠল। রহিমউদ্দিনও থমকে গেলেন। ঘরের ভেতর হঠাৎ যেন নিস্তব্ধতা নেমে এলো। তারপর রহিম ধীরে উঠে এসে ছেলের কাঁধে হাত রাখলেন। শোন বাবা, জন্ম দিলেই সবাই বাবা মা হয় না। যে মানুষ বুক দিয়ে আগলায় রাখে, কষ্ট করে বড় করে, চোখের পানিতে দোয়া করে, আসল আপন সেই। আমেনা ছেলেকে বুকে টেনে নিয়ে ফুপিয়ে বললেন, তুই আমার বুকের সন্তান বাবা, এই কথাটা কোনোদিন ভুলবি না। সন্ধান কিছু বলল না, কিন্তু সেই রাতেই তার মনের ভেতর প্রথমবার গভীরভাবে জন্ম নিল এক জ্বলন্ত প্রশ্ন, আমি আসলে কে? সেদিন রাতের পর থেকে সন্ধানের ভেতরে যেন কিছু বদলে গেল। বাইরে থেকে সে আগের মতোই শান্ত, সংযত, পরিশ্রমী, কিন্তু বুকের গভীরে জন্ম নিল এক অদৃশ্য আগুন। রহিমউদ্দিন আর আমেনা বেগম তাকে ভালোবেসে বড় করেছেন, এ নিয়ে তার মনে কোনো সন্দেহ ছিল না। তবু মানুষের ভেতরে এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো ভালোবাসা দিয়েও পুরোপুরি থামানো যায় না। আমি কে? আমাকে কেন ফেলে দেওয়া হয়েছিল? আমার জন্ম কি সত্যিই কারো কাছে লজ্জা ছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই সন্ধান আরও দৃঢ় হয়ে উঠল। সে পড়াশোনায় নিজেকে ডুবিয়ে দিল। কলেজ শেষ করে আইন বিভাগে ভর্তি হল, কারণ তার মনে হয়েছিল ন্যায় অন্যায়ের ভাষা না শিখলে হয়তো নিজের জীবনের রহস্যও একদিন বোঝা যাবে না। দিনে ক্লাস, বিকেলে টিউশনি, রাতে নিজের পড়া, এভাবেই কেটে যেতে লাগল তার জীবন। অভাব ছিল, ক্লান্তি ছিল, অপমানও ছিল, কিন্তু ইচ্ছাশক্তির কাছে সেসব ধীরে ধীরে ছোট হয়ে গেল। বহু বছরের পরিশ্রমের শেষে সে যখন আদালতে দাঁড়ানোর অধিকার পেল, তখন রহিম আর আমেনার চোখে আনন্দের জল নেমে এসেছিল। কিন্তু সেই আনন্দের রাতেই রহিমউদ্দিন আর দেরি করলেন না। তিনি সন্ধানকে বসিয়ে সেই বহু বছরের চাপা সত্য খুলে বললেন, কিভাবে এক অন্ধকার রাতে ডাস্টবিনের পাশ থেকে তাকে কুড়িয়ে পেয়েছিলেন, কিভাবে কাপড়ে জড়ানো ছোট্ট দেহটা ঠান্ডায় কাঁপছিল, আর কিভাবে তার গলায় ছিল একটি ছোট্ট সোনালি লকেট। রহিম কাঁপা হাতে আলমারির পুরনো কাপড়ের ভাঁজ খুলে লকেটটি ছেলের হাতে তুলে দিলেন। লকেটটা হাতে নিয়েই সন্ধানের বুক কেঁপে উঠল। অনেক পুরনো, কিন্তু এখনও যত্নে রাখা। ভেতরে খোদাই করা এক অচেনা প্রতীক, মনে হয় যেন কোনো পরিবারের চিহ্ন, কোনো গোপন পরিচয়ের নীরব সাক্ষী। সেদিন রাতে সে ঘুমাতে পারল না। জানালার পাশে বসে লকেটটা হাতে নিয়ে শুধু ভাবতে লাগল,
আমাকে যদি কেউ না চাইত তবে এই লকেট কেন পরিয়ে দিল? এ কি শুধু অলঙ্কার নাকি পরিচয়ের শেষ চিহ্ন? পরদিন থেকেই শুরু হলো তার নীরব অনুসন্ধান। কোর্টের কাজের ফাঁকে, ছুটির দিনগুলোতে, এমনকি টিউশনি শেষে ক্লান্ত শরীর নিয়েও সে শহরের পুরনো সোনার দোকান, গয়নার কারিগর, পুরাকীর্তি বোঝেন এমন লোকদের কাছে যেতে লাগল। অনেকেই লকেট দেখে মাথা নাড়ল। কেউ বলল পুরনো কাজ, কেউ বলল বংশীয় প্রতীকও হতে পারে, কিন্তু নিশ্চিত কিছু কেউ বলতে পারল না। অবশেষে শহরের এক বৃদ্ধ স্বর্ণকার লকেটটা অনেকক্ষণ ধরে দেখে ধীরে বললেন, এই নকশা সাধারণ না বাবা, আগে কিছু প্রভাবশালী বনেদি পরিবার নিজেদের চিহ্ন গয়নায় ব্যবহার করত। এইটা এমনই কিছুর অংশ মনে হইতেছে। সেই একটি কথাই সন্ধানের অনুসন্ধানকে নতুন পথ দেখাল। সে পুরনো নথি ঘাঁটতে শুরু করল। জমির দলিল, পারিবারিক প্রতীক, স্থানীয় ইতিহাস যা পায় সব মিলিয়ে দেখতে লাগল। ধীরে ধীরে এক নাম বারবার সামনে আসতে থাকল, শালবনপুরের চেয়ারম্যান পরিবার। নামটা দেখেই তার বুক ধক করে উঠল, কারণ এই পরিবার সম্পর্কে গ্রামের পুরনো মানুষের ফিসফাস, চাপা গুঞ্জন আর বহু বছর আগের এক গোপন ঘটনার আভাস সে আগেভাগেই শুনেছিল। তবু সন্ধান তাড়াহুড়ো করল না। সে জানত সন্দেহ মানেই সত্য নয়। অনেক খোঁজাখুঁজির পর একদিন সে সেই শহরের পুরনো হাসপাতালের এক বৃদ্ধ নার্সের সন্ধান পেল, যিনি বহু বছর আগে সেখানে কাজ করতেন। প্রথমে সে কিছুতেই মুখ খুলতে চাইছিলেন না, কিন্তু সন্ধান শান্ত কাঁপা গলায় বলল, আমি কাউরে অপমান করতে আসি নাই, আমি শুধু আমার জীবনটা বুঝতে চাই। বৃদ্ধা নার্স দীর্ঘক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি একটা সোনালি লকেট আছে? সন্ধানের নিঃশ্বাস থেমে গেল। সে কাঁপা হাতে লকেটটা বের করে সামনে ধরল। লকেটটা দেখেই নার্সের মুখের রং বদলে গেল। সন্ধান বুঝল সত্য আর খুব দূরে নেই। বৃদ্ধ নার্সের কাঁপা কণ্ঠে উচ্চারিত কয়েকটি বাক্যই সন্ধানের জীবনের সব কিছু বদলে দিল। তিনি সরাসরি কোনো নাম প্রথমে বলেননি, কিন্তু এতটুকু বুঝিয়ে দিয়েছিলেন বহু বছর আগে শহরের সেই হাসপাতালে এক প্রভাবশালী পরিবারের মেয়ের গোপন সন্তানের জন্ম হয়েছিল, আর নবজাতকের গলায় ছিল ঠিক এমনই একটি সোনালি লকেট। এরপর ধীরে ধীরে সব সূত্র এক জায়গায় এসে মেলাতে শুরু করল। পুরনো প্রতীক, হাসপাতালের নথি, চাপা গুঞ্জন আর শালবনপুরের চেয়ারম্যান পরিবার। তবু সন্ধান প্রতিশোধের তাড়নায় অন্ধ হল না। সে আইন পড়েছে বিচার শেখার জন্য, আঘাত ফেরত দেওয়ার জন্য নয়। তাই আবেগ নয়, প্রমাণ নিয়েই সে এগোল। কিছুদিনের মধ্যেই সুযোগও এসে গেল। চেয়ারম্যান পরিবারের জমি জমা সংক্রান্ত একটি জটিল মামলা আদালতে উঠল। মামলার নথি ঘাঁটতে ঘাঁটতে সন্ধান এমন কিছু পুরনো কাগজ হাতে পেল, যেখানে চেয়ারম্যান পরিবারের ব্যবহৃত পারিবারিক প্রতীকটি স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই প্রতীক হুবহু মিলে গেল তার লকেটের ভেতরের চিহ্নের সঙ্গে। শুনানির দিন আদালত কক্ষ ছিল অস্বাভাবিক ভিড়ে ভরা, কারণ মামলাটি ছিল প্রভাবশালী চেয়ারম্যান পরিবারের। বিচারক এজলাসে বসেছেন, আইনজীবীরা প্রস্তুত, কোর্টরুমের ভেতর চাঁপা গুঞ্জন। সায়রাও উপস্থিত। বয়স তার অনেক বেড়েছে, চোখের কোণে ক্লান্তি, মুখে সংযমের মুখোশ। কিন্তু সন্ধান যখন প্রথম তাকে দেখল, তার বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত কাঁপন উঠল। রাগ, শূন্যতা, কৌতূহল, অভিমান সব একসঙ্গে। জেরা শুরু হলো ধীরে, নিয়ম মেনে। প্রথমে জমির কাগজ, পারিবারিক মালিকানা, শহরে থাকার সময়, পুরনো নথি সব নিয়ে প্রশ্ন চলল। সায়রা শুরুতে স্থির ছিলেন, কিন্তু হঠাৎ সন্ধান ফাইল থেকে ছোট্ট সোনালি লকেটটি বের করে বিচারকের অনুমতি নিয়ে আদালতে উপস্থাপন করল। এরপর চেয়ারম্যান পরিবারের পুরনো দলিলে থাকা প্রতীকের অনুলিপির পাশে লকেটটি রাখা হল। এক মুহূর্তে কোর্টরুম নিস্তব্ধ। সন্ধানের কণ্ঠ তখন শান্ত, কিন্তু ভেতরে আগুন জ্বলছে। আপনি কি বহু বছর আগে শহরের ওই হাসপাতালে একটি পুত্রসন্তান জন্ম দিয়েছিলেন? সায়রার ঠোঁট কেঁপে উঠল। তার আইনজীবী আপত্তি তুললেন, কিন্তু বৃদ্ধ নার্সের সাক্ষ্য, হাসপাতালের পুরনো রেকর্ডের ইঙ্গিত আর লকেটের প্রতীকের মিল সব কিছু একসঙ্গে আদালতের সামনে উঠে এল। বিচারক গম্ভীর স্বরে আবার জানতে চাইলেন, প্রশ্নের উত্তর দিন। সায়রা অনেকক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে তার চোখ বেয়ে জল নামতে শুরু করল। হ্যাঁ, একটি মাত্র শব্দ, অথচ সেই এক শব্দেই যেন বহু বছরের অন্ধকার ফেটে গেল। সন্ধানের বুকের ভেতর জমে থাকা প্রশ্ন তখন আর আটকে রাখা গেল না। কেন? তার গলা কেঁপে উঠল। আমি কি দোষ করেছিলাম? আমি জন্মেছিলাম, এইটাই কি আমার অপরাধ ছিল?
আদালত নীরব। সায়রা কেঁদে কেঁদে বললেন, আমি দুর্বল ছিলাম, আমি ভয় পাইছিলাম, সমাজ, পরিবার, অপমান সব কিছুর কাছে হার মানছিলাম। সন্ধানের চোখ ভিজে উঠল, কিন্তু সে সোজা দাঁড়িয়ে রইল। ভয় আপনার ছিল, শাস্তি আমি পেলাম কেন? অন্ধকার রাতে আমাকে ফেলে দেওয়া হলো, অথচ আমি তো কোনো অপরাধ করিনি। তারপর সে কিছুটা থেমে কাঁপা কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আজ আমি একটা কথা পরিষ্কার কইরা বলতে চাই। মা শুধু তিনি না যিনি জন্ম দেন, মা তিনি যিনি বুক দিয়া আগলাইয়া রাখেন, বাবা তিনি যিনি কুড়িয়ে পাওয়া শিশুরে নিজের সন্তানের মতো মানুষ করেন। আমার মা আমেনা বেগম, আমার বাবা রহিম উদ্দিন। কোর্টরুমে পেছনে দাঁড়িয়ে থাকা রহিম আর আমেনার চোখ তখন অশ্রুতে ভরা। সন্ধান একবার তাদের দিকে তাকালো, আর সেই দৃষ্টিতেই যেন তার সমস্ত উত্তর মিলল। রায় যাই হোক, সেদিন সে বুঝে গেল রক্ত তার জন্মের পরিচয় দিতে পারে, কিন্তু মানুষ হিসেবে তাকে গড়ে তুলেছে ভালোবাসা। আর আদালতের সিঁড়ি দিয়ে নামতে নামতে তার মনে শুধু একটাই বাক্য প্রতিধ্বনিত হচ্ছিল, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো।